দর্শকের ভালোবাসার জন্য আজকে সম্ভ্রম হতে পেরেছি। 40 বছর এই লাইনে আছি। দর্শকের ভালোবাসাটা আগে, তারপরে আসে অ্যাওয়ার্ড আর কি। সব দর্শকরাই আমাকে সম্ভ্রম বানিয়েছে, আর 40 বছর ধরে সহ্য করেছে। কেমন লাগছে সেটা কি বলতে হবে? একটু বলতে হবে কেমন। আমি সেটা কিভাবে বুঝাবো আপনাদের যে আমার কেমন লাগছে? আপনারা নিজেরা চিন্তা করেন, যখন আপনারা স্কুলে যেতেন, ছোট ছোট গেম খেলে যখন অ্যাওয়ার্ডটা পেতেন, জিতে কীরকম লাগতো আপনাদের? ঠিক সেই রকমই আমার লাগছে। এই 40 বছর ফিল্ম লাইনে কাজ করে আজকে যে আমি এই পজিশনে আসতে পেরেছি, এটা আমার ভাগ্য। আর এটার ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন। আপনারা সকলেই জানেন যে আমি পাকিস্তানে অনেক ছবি করেছি, ছিলাম, আমি অনেক অ্যাওয়ার্ড ওখানে পেয়েছি। কিন্তু আজকের এই অ্যাওয়ার্ডটা আমার নিজের জন্মভূমিতে পাওয়া যে কত খুশির ব্যাপার, সেটা তো আমি আপনাদের বুঝাতে পারছি না। আমি তো প্রায় আসতাম এখানে, এসে যখনই আমাকে ডাকতো কেউ গল্পর ব্যাপারে, যেমন গাজী ভাই, সন্ধি, অনেক মাঝখানে অনেকগুলো বাংলা ছবি আমি করেছি। যখনই আমাকে ডাকতো আমি না করিনি, সবসময় এসে কাজ করে গেছি। আর যখন আমি ওখানে কাজ করতাম, আমার সবসময় মনে হতো যে আমাকে ফিরে যেতে হবে। আম্মা জানের কথা আর বললেন ভাই, আম্মা জানটা করার পরে তো আমি আর কোনো ছবি করতে পারছি না, বিকজ দ্যাট ক্যারেক্টারটা এত হাইটে নিয়ে গেছে আমাকে, যে আমি ফিল করি এত খুশি যে যখন আমি কোথাও যাই, সকলে বলে এই আম্মা জান আসছে, সরো সরো সরো। আমি বলি হ্যাঁ ভাই, তোমরা সবাই আমার ছেলে, আমি তোমাদের আম্মা জান। এই যে ফিলিংসটা, এটা তো আমি কাউকে বোঝাতে পারবো না। আপনারা সবাই তোমরা আমার ছেলে। আমি এরপরে কোনো ছবি করতে পারি নাই। অফার তো প্রচুর ছবির জন্য এসেছে, কিন্তু বলছে না, এত উপরে নিয়ে গেছে আমাকে আম্মা জান। এরপরে যে কোনো ক্যারেক্টার বা যে কোনো আম্মা জানে, আমরাও যদি টিভি দেখি, আম্মাজান ছবি চললে আমরা সেখানটায় আটকাই এবং আম্মাজান দেখে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এখনো আম্মাজান দেখি আমরা। সেদিন চলছিল, আমি নিজেও যখনই দেখি আম্মা জান, সবসময় দেখি, আমারও ভালো লাগে ছবিটা দেখে। আমি শুটিং করতে গিয়েছি, আমার ছেলেকে মান্না, তখন আমি মান্নাকে চিনতাম না, দ্বিতীয়ত পরিচয়ও করিয়ে দেয় না। এনিওয়ে হায়াত সাহেব আমাকে ডাকলেন যে রেডি আপনি? বললাম হ্যাঁ। বলে আসেন শর্ট নেই। তো আমি যখন শর্টের জন্য দাঁড়ালাম সেই আউটডোরে সাভারের ওদিকে, তখন হঠাৎ এসে আমাকে পা ধরে জড়িয়ে ধরেছে। তখন হায়াত সাহেব বললো যে এটা হচ্ছে আপনার ছেলে, রোল করতেছে মান্না। তখন বলে আপনি আমার আম্মা জানান? হ্যাঁ ভাই, তোমার আম্মা জানামি। এই যে এই ফিলিংস নিয়ে কাজ করেছি দুজনে, এইটাই বোধ হয় আম্মা জানের সাকসেসফুল। দুজনের মধ্যেই এই ফিলিংসটা ছিল আর কি। ওখানে তো কেউ দেখে নাই আম্মা জান, আর আম্মা জান যারা অনেকেই দেখেছে, ওরা ইউটিউবে দেখেছে। ইউটিউবে তো ওই মজাটা নাই। দ্বিতীয়ত ভাষা প্রবলেম, ওটা ডাব করে যদি লাগতো তাহলে হয়তো পেতাম। কিন্তু অনেকে বলেছে যে আমরা ডায়লগ হয়তো বুঝতে পারিনি, কিন্তু গল্পটা বুঝতে পেরেছি। আর আপনি যে আম্মা জানের রোল করেছেন, যখন আপনাকে দেখতাম ফ্রেমে, বড় স্ক্রিনে, আর ছেলে মান্না, তখন মনে হতো যে হ্যাঁ ঠিকই আপনার ছেলেও আর আপনি আম্মা জানের। নাচ দিয়ে শুরু, আমি তো চিন্তাই কোনোদিন করি নাই যে ফিল্মটা কি, জানতাম না। যখন আমি প্রথম ছবির শুটিং করি, জানতাম না যে ফিল্ম কি। তো যেইভাবে বলেছে সেইভাবেই করেছে। ডাইরেক্টর বলছে এইভাবে নাচো, মানে কোনো নিজের থেকে যে এখন যে বুঝি ক্যারেক্টার এটা এই করতে হবে, ড্রেস আমাকে এই পরতে হবে, এই মেকআপ করতে হবে, তখন কিন্তু ছিল অনেক জিনিস। তখন ডাইরেক্টর যেইভাবে বলেছে সেভাবেই কাজ করে গেছে। ইচ্ছা আমার ছিল না, আমার ফ্যামিলিরও ছিল না। একটু আসল গল্পটা একটু জানতে চাই। আসল গল্পটা এটাই যে আমি বুলবুল একাডেমিতে নাচ শিখতাম। অ্যাকচুয়ালি আমার বড় বোন শিখতো, ওনাকে দেখে আমিও শুরু করি। তো আমার বাবা খুব আমাকে এনকারেজ করেছে, আমার বাবা, যে মেয়েটার ভিতরে কিছু একটা আছে, দেখে দেখে ও করে, ও করতে পারবে। তো এতে সাহেব যে ছিলেন ডাইরেক্টর, উনি বাবাকে রিকোয়েস্ট করলো যে এই তোর মেয়েকে দে না ফিল্মে। বাবা বলে দূর, আমার এই মেয়ে পারবে না। এই মেয়ে ছেলেদের মতো সে ঘুরি উড়ায়, বল নিয়ে ব্যাট নিয়ে চলে যায় কাজিনদের সাথে খেলতে, এই মেয়ে কিছু করতে পারবে না। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে আমার মাকে এসে বলে যে এরকম ওর ছবিতে
নিতে চাচ্ছে। আমার মা বলে, দূর, ও কিছু করতে পারবে নাকি, ও তো একটা ছেলের মতো, টম্বয়ের মতো আমি বড় হয়েছে। সে কিছুতেই মা রাজি হয় না। এই রোজ বাবা এসেও বুঝাতো, দুজনে ঝগড়া রোজই হচ্ছে। মা বলছে না, বাবা বলছে হ্যাঁ, ওরে দাও না, ও পারবে, আমি বলছি ও পারবে। এই করতে করতে একটা সময় আসে যখন বাবা বলে যে দেখো, ওকে দাও করতে, ও যদি না পারে আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, এত ভয় পাচ্ছ কেন তুমি, না পারলে চলে আসবে, আমাদের কাছে আসবে। তখন মা আর কি একটু মানলো যে হ্যাঁ এটা তো ঠিকই, তখন সে রাজি হয়। এইভাবে করে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে। পাকিস্তানের যাত্রাটা এইভাবে শুরু হয় যে আমি তো 1958-এ ফিল্ম লাইনে জয়েন করি বাংলা ছবিতে। তো তারপর আমার আরও ছবি সুপারহিট হয়। এরপরে এহতেশাম সাহেব বললেন যে দেখো ঝর্ণা, সবাই তখন দত্তদার ছিল, রহমান ভাই ছিল, অনেক আর্টিস্ট ছিল। তখন আমরা আমাদের সকলকে বসে বুঝালো যে দেখো, আমরা যদি উর্দু ছবি করি তাহলে পাকিস্তানের একটা মার্কেট পাবো, আর আমাদের জন্য ভালো কিছু পয়সা পাবো, আরও সুন্দরভাবে আমরা ছবি করতে পারবো। তো তখন তো আমাদের এত সেন্স ছিল না সত্যি কথা। তো ওনার কথায় রাজি হই যে যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হয় উর্দু ছবি করলে তাহলে করব। এই চিন্তা করে চান্দা প্রথম ছবি শুরু করি। তখন তো উর্দু কি জানতাম না, বাংলাতে লিখে লিখে উর্দু বলতাম আর কি। তো তারপরে এভাবে শিখি। তখন এই ছবিটা পাকিস্তানে রিলিজ হয়, সেখানে সাংঘাতিক সুপারহিট হয়, সাংঘাতিক সুপারহিট। তারপর তালাশ, এরপর তালাশ বানাই। এরপরে ওটা তো এখানে সুপারহিট হলো। আমার মনে আছে যে সকলে মানা করেছিল সামনে একটা ইন্ডিয়ান ছবি, তখন তো ইন্ডিয়ান ছবি এখানে লাগতো, কি ছিল, পারভারিশ, হ্যাঁ, রাজ কাপুর, মালা সিনহা, আরও কে কে ছিল, সকলে না করেছিল যে রিলিজ দিও না এই ছবির সামনে, আমাদের ছবি চলবে না, এখানে এত বড় বড় আর্টিস্ট ইন্ডিয়ার। তো এতে তাকে সাহেবকে আমরা চাচা বলে ডাকতাম। তখন তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাচা মামা এই ছিল আর কি। এখন তো ওই ইন্ডাস্ট্রিও নাই আর চাচা মামাও নাই। যাই হোক, চাচা বললো যে তোমরা সবাই রাজি হও, করো, দেখো না কি হয়। তখন আমার ভাইও বললো, দত্তদাও বললো যে ঠিক আছে, যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হয় তো আমরা করব। তো তার তালাশটা করলাম, করার পরে ওটাও সুপারহিট হলো। সুপারহিট হলো, পাকিস্তানে রিলিজ হলো। তখন থেকে আমাকে ডাকতে আরম্ভ করলো যে আপনি আসেন, আপনি আসেন। তা আমি ভাবলাম যে এই এই যে বললো না এখন যে আপনার ভুলে গেছি, আমি কি জিজ্ঞেস করবো, সেম উইথ মি। আমিও চিন্তা করলাম যে আমি উর্দু জানি না, আমি যদি যাই এখন পাকিস্তানে, রেডিও থেকে দেখবে, টিভি থেকে দেখবে, ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করবে, আমি তো কোনো উত্তরই দিতে পারবো না। আমি খুব বাহানা করলাম, না এই প্রবলেম, এই প্রবলেম, এইভাবে করে 10টা বছর আমি কাটিয়ে দিলাম। আর ওই 10 বছরে আমি উর্দুটা শিখলাম আর কি, যাওয়ার জন্য, তখন যাওয়ার কোনো না, শিখলাম আর আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখলাম। শেখার পরে খুব দেখি খালি ওখান থেকে ফোন আসে। তখন আবার এইখানে একটু আমাদের মানে ঢাকাতে ছবির এটা একটু খারাপ যাচ্ছিল আর কি। চান্দা তালাশ হওয়ার পরে অনেকেই উর্দু ছবি বানালো, কিন্তু চললো না আর কি, চললো না, মানে খারাপের দিকে ইন্ডাস্ট্রি। তখন বসেও থাকতাম, কাজের লোক আমরা। তো রবীন বললো যে চলো যাই, যদি না পারি আমরা করতে, আমরা ফিরে এসে পড়বো, কোনো এই তো না যে না পারলেও থাকতে হবে, করতে হবে না, চলে আসবো। আমি দেখো চিন্তা বলে তুমি চিন্তা করো, তুমি কাজ করবা। আমি বলছি আমার তো ভয় লাগতেছে, ওরা যখন আমাকে কোনো কথা জিজ্ঞেস করবে আমি তো উত্তরই দিতে পারবো না। তো বলে ঠিক আছে, তাহলে চলো যাই, গিয়ে দেখি, যদি ভাল লাগে থাকবা, নাহলে চলে এসে পড়বো। বলছি চলো যাই। এইভাবে গেলাম। গিয়ে যখন একটা ছবি, যেই ছবিটার কথা হয়েছিল সেই ছবিটা ওয়াহিদ মুরাদ ছিল আমার সামনে, বিরাট সুপারহিট হয়ে গেল ওই ছবিটা। সুপারহিট হওয়ার পরে ন্যাচারাল যা হয়, অন্যান্য ডাইরেক্টর প্রডিউসার এসে বাস ধরলো আমাকে যে না তুমি এই করতে করতে বাস
মনে করি এইটাই বোধহয় শেষ, এটা শেষ করে চলে যাব। এটা আর হয় নাই, আগেই গিয়েছে, পিছনের দিকে তাকিয়ে আর দেখি নাই আর কি। তারপর আমার প্রথম শুটিং মজা সেটা ছিল ওয়াহিদ মারাতের সাথে সাথে ঠিক আছে, যখন লাহোরে আমাকে ডাকলো যে আপনি লাহোরে আসেন, ইন্ডাস্ট্রি লাহোরে, করাচিতে কিচ্ছু না, আমরা খালি চিন্তাই করছি যে কী করবোটা, কিছুই তো বুঝতে পারি না। তো রবিন আমাকে বলতেছে যে চলো যাই, না হলে আমরা চলে যাব ঢাকায়, তুমি এত কেন নার্ভাস হচ্ছে। তো গেলাম লাহোরে, আমার সঙ্গে ওই ছবিতে ছিল মোহাম্মদ আলী আমার সঙ্গে। তো সেটে গেলাম, প্রথম দিন শুটিং, রেডি হয়ে ডাইরেক্টর ডাকলো যে রেডি হলে ম্যাডামরে বলো আসতে। আমি বললাম আমি রেডি আছি। আমি বললাম সিন কোথায়, আমাকে সিন দেখান। বলে সিন এখনও লিখতেছে। আমি বলছি হ্যাঁ এখনও লিখতেছে শুটিং সেটে, তা আমি কখন পাবো, কখন মুখস্থ করবো জিজ্ঞেস করলাম। বলে আপনি আসেন সেটে, ডাইরেক্টর সাহেব বলছেন। আমি গেলাম, গিয়ে তাকে, আর ডাইরেক্টরও খুব বড় ডাইরেক্টর ছিল, ইন্ডিয়াতে কাজ করতেন উনি, শরীফ নাইয়ার সাহেব। তো আমাকে বললো, আমাদের সিনটা দেখলো, আমি দেখালো, সে বুঝালো পুরো এটা আমাকে বুঝাচ্ছে। তো আলী সাহেব আসছে আর কি, ওনাকে দেখে আমি একদম হাত পা আমার কাঁপতে আরম্ভ করলাম, সো টল, মানে আমি সেই লোকটার সামনে আমি কি উর্দু বলবো, মানে সব ভুলে গেছি। তখন সে আসলো, তার কাজের স্টাইল, এসে স্ক্রিপ্ট নিয়ে দেখলো, নাইয়ার ভাই স্ক্রিপ্ট দিয়েছে। स्क्रिप्ट देख कर एक पृष्ठ 2 पृष्ठ देखे, बोला टेक करे। मैं बोला अली भाई मुझे उर्दू नहीं आती, आपको तो पता है मेरी ये ज़ुबान नहीं है। ओ सॉरी 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 शबनम, मैं भूल गया था, तो याद करके जब याद कर लेगी तो मुझे बुला लेना। এই বলে সে অফিসে চলে গেল, তার অফিসে। তো যখন আমি মুখস্থ করলাম, তারপর আমি বললাম রেডি আছে, এখন ডাকেন। তো ডাকলো, শর্ট 2-3টা রিহার্সাল দিলাম, ওখানে তো বিরাট বড় বড় শর্ট অ্যারেঞ্জ করে আর কি, আর মুখস্থ করে, প্রম্পট করে না। तो 2-3টা রিহার্সাল করলাম। আমি साली भाई प्लीज़ मुझे हेल्प कीजिएगा। कर दो बेटे, तू ठीक तो कर रही है। তাও যাই হোক শর্ট দিলাম, প্রথম শর্টে প্রথম টেকটাই ওকে হয়ে গেল। তারপর বলে পাগল ভয় পাচ্ছিলি না, তুই তো मेरा भी उस्ताद निकली है। मैंने कहा नहीं अली भाई, ये मेरी ज़ुबान नहीं है, थोड़ा सा प्रॉब्लम तो है मेरे लिए। कहना नहीं नहीं, तू बहुत आगे जाएगी, देख लेना। তারপরে শুরু হলো একটার পর একটা সুপারহিট। তারপর আর পিছন দিকে আমি তাকাই নেই আর কি। আর ওইখানে আরেকটা ঘটনা ঘটেছিল, আমি নাম বলতে পারবো না। সেটা হচ্ছে যখন আমি গেলাম প্রথম, তখন তো আমি খুব পাতলা ছিলাম, রোগা টোগা ছিলাম। কেউ আর কি, আমার কোনো হিরোইন আর কি, ন্যাচারালি হিরোইনই জেলাস হবে। দেখে বলে এই কী করবে, এ কিচ্ছু পারবে না, এক দুইটা হ্যাঁ 1-2টা ছবিতে কাজ করবে, কাজ করে চলে যাবে, ওদের আইডিয়া আর কি এটা ছিল। এই কী করবে, 2টা ছবি করে চলে যাবে। তো আমাকে যে এসে বললো যে ম্যাডাম আপনার সম্বন্ধে না মুখে এই কথা বলছে, এই কথা বলেছে, বলে ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত। এইটা আমার জেদ রয়ে গেল ভিতরে, যে কি বললো যে 2টা ছবি করে চলে যাবো, আমি দেখিয়ে দেবো। এই জেদটা যেটা আমার ভিতরে কাজ করেছে আগে বেড়েছে, কাজ করেছে, আমি কাজ করে দেখাবো যে আমরা বাঙালিরা কী করতে পারি না। এইটাই ছিল আমার জেদ আর কি। তারপর দেখিয়ে দিলাম, ওরাই বসে গেল, আমি একা কাজ করছি ওখানে। ভাই ওখানে যে কাজ করতাম, এটা তো আমার ছিল একটা, যে বাঙালি হয়ে দেখাবো, এটা ভিতরেই ছিল, যে কি আমাদের কি মনে করে তারা, এটা তো ছিল। আর আয়নার পুরো টিমটাই ছিল বাঙালি, ডাইরেক্টরের থেকে আরম্ভ করে, প্রডিউসারের থেকে আরম্ভ করে, নাদিম, আমি, রবিন, মিউজিক, সব পুরোটাই বাঙালি। তাই বলি যে আজকে আবার ঠিকই পেলাম। রবিনকে আমি খুব মিস করছি, বিকজ রবিনের অনেক ক্রেডিট ছিল আমাকে এই পজিশনে আসার জন্য। ওনার অনেক, যাই হোক করলাম, ব্যাস পাবলিক এত ওইটা যে এইভাবে নেই, ওইটার মধ্যে কমেডি নাই, কোনো মারামারি নাই, কিছু না, একটা সিম্পল সামাজিক ছবি ছিল আর কি। বাট মিউজিক ওয়াজ সুপার হিট, মিউজিকের জন্য এই ছবি। তারপরে
সেই ছবি যে আসে বাইরে থেকে গেস্ট, ভাই আয়না তো দেখাতো, আয়না দেখাইলে বলতো যে পাকিস্তানে ঘোরা ঠিক হইলো, এই টাইপের আর কি। হ্যাঁ, তারপরে তো মানে আর সুযোগই পাই না, বললাম না এই মনে করি চলে যাবো, আবার কতগুলি ছবি এসে বসতাম যে না যে আচ্ছা। তারপরে যখন আসি আমি, আবার আসাটা ওখানে কিছু আর্টিস্ট ছিল যারা লুকিয়ে চলে আসছিল বাংলাদেশ হওয়ার পরে, ঠিক আছে, চলে আসছিল। তারপরে আমি এত কাজে ব্যস্ত ছিলাম যে ডেইলি 4-4টা ছবির শুটিং করতাম, সকাল 6টা থেকে নিয়ে রাত্রে 12টা পর্যন্ত। আমি খেয়ালও করিনি ওখানে নাকি নো অবজেকশন সার্টিফিকেট আর্টিস্টদের উপরে লাগিয়েছে। আমি রবীন্দ্র বললাম যে আমাদের একটা সার্টিফিকেট যখন করেছে একটা লেটার দিয়ে দাও, আমারও তো লাগবে ঢাকায় গেলে। ঠিক আছে, তো একটা চিঠি লিখে দিয়ে দিলাম আমরা ইসলামাবাদে আর কি কালচারে। ও তারপর দেখি জবাব আসে না। আমি কাজ করতেছি, আমার প্রায় 3 বছর হয়ে গেছে। আমি বললাম কী ব্যাপার রবীন, আমাদের দিচ্ছে না কেন এনওসি? বলে তাই তো। আমার শুটিং ছিল ইসলামাবাদে গেলাম, সেদিন বৃষ্টি হচ্ছিল খুব, শুটিং ক্যান্সেল। তো রবীন বললো চলো আজকে তুমি আমরা যাই, গিয়ে কথা বলি। ঠিক আছে। আমি নিচে ফোন করে ইন্টারকন্টে ছিলাম, ফোন করে বললাম যে আমাকে কালচার মিনিস্ট্রিটা একটু মিলিয়ে দেন। বলে আমাদের কাছে তো নাই, আপনাকে আধা ঘন্টা পরে দিয়ে। হ্যাঁ, আধা ঘন্টা পরে দেন। তো মিনিস্ট্রির সময় দিয়ে আধা ঘন্টা পরে ফোন করলো যে আপনি এখন তো বাজে 11টা, আপনি কি 12টার মধ্যে আসতে পারবেন? আমি হ্যাঁ আসতে পারবেন। তো গেলাম, তো আমাদের গেট থেকে নিয়ে গেল। আর যখন অফিসে গেলাম, ওই মিনিস্টার দেখে তো মানে তাকে বলে আপ কি আয়, আপনি কেন আসছেন এখানে? আমি আপনার জন্য আমি এখানে আসছি। বলে আমার জন্য? আমি হ্যাঁ। বলে কেন, কি ব্যাপার? আমি 3 বছর হয়ে গেছে আমি এনওসি চাচ্ছি, আপনারা আমাকে এনওসি দিচ্ছেন না। বলে 3 বছর হয়ে গেছে? আমি হ্যাঁ। আমি আমার মা বাবাকে দেখতে যেতে পারি না, আমার সব আত্মীয় স্বজন ওখানে, কাউকে পারছি না যেতে। তো বলে একটু বসেন। অর্ডার দিল যে ওনার ফাইলটা নিয়ে আসো দেখি। তো ফাইল পাই না, এসে বলতেছে ফাইলটা পাচ্ছি না। তো ওই মিনিস্টার খুব গালাগালি দিল সেকে, যে যেখান থেকে পারো নিয়ে আসো ফাইল। তার নিয়ে আসলো, আইসা তারপরে প্রথমে খুললেই একটা কাগজ দিলাম, বলে দেখেন। আমি দেখলাম, বললাম ওইটার মধ্যে প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়েছে যে শবনমকে কোনো রকম যাতে এনওসি না দেওয়া হয়, যদি সে চলে যায় এই সময়, তাহলে আমাদের খুব ক্ষতি হবে ইন্ডাস্ট্রি, কোটি কোটি টাকা তার উপরে লাগানো হয়েছে। বলে এইটার জন্য আপনারটা আটকিয়ে রেখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি সেই শবনম এই কাজ করবে না, এত নিচ না শবনম, যদি যাই বলেই যাব, আসবো বলেই আসবো, এত নিচ না শবনম। আমি এখন কি করবেন? এখন তো দেখলেন ও সব কিছু, এখন কি করবো? বললো এখন তো দিয়েই দেবো আমি। তো তখন দিয়ে দেয়, তারপর আমি আর কি এখানে আসা যায় একবারই লাগে, তারপর আর লাগে দেখি। এখন তো ওখানকার লোকরা পাগল, মানে বাংলাদেশে আসার জন্য, বাংলাদেশের ছেলে মেয়েরা স্পেশালি ইয়াং জেনারেশনরা, যে আমরা যাব বাংলাদেশ, দোস্তি হয়ে যাক যাতে, এটা খুব ওরা আসার জন্য পাগল। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিও কো প্রোডাকশন করতে চাচ্ছে। কালকেও রাত্রে আমার কাছে ফোন আসছে, সবাই আমি মনে করে আমি সব কিছু ভাবি, আপনি করেন কিছু? আমি কি সব দেখি, এখানে তো আরও লোক আছে, ইন্ডাস্ট্রি আছে। এটা বলে না, আপনি আগে করলে সেটা হয়ে যাবে। ঠিক আছে, মিনিস্ট্রির সাথে কথা বলে দেখবো। তারপরে এখানে যে ইন্ডাস্ট্রি যারা আছে, আমি তো ঠিক জানি না কে কে, চেষ্টা করবো। বলে করেন, অ্যাটলিস্ট কো প্রোডাকশন হোক, এখানকার আর্টিস্ট ওখানে যাক, ওখানে আমরা আসি, সেটা বন্ধুত্ব আরও ভালো হবে, এইসব আর কি। সেটা তো আছে আর কি। সত্যি কথা বলতে যে এখন আর সেই বয়সটা নাই, সেই শক্তি নাই যে আমি দৌড়াদৌড়ি করতে পারবো। আমাকে অফারও দিয়েছিল এখানে কিসে, সেন্সার বোর্ডের জন্য, যে আপনি
আমি তখন বললাম যে ভাই আমি পারবো না, যেটা পারবো না সেটা নিয়ে কী করে করবো? আর যদি করতে পারি সেটা আমি নেবো। আমি বলছি ভাই এখন আমার শরীর দেয় না, আমি একদিনে 2বার করে ছবি দেখা, এখানে দেখো ওইখানে দেখো, এগুলি পারবো না। সেই শক্তি আর নাই, বয়সও অনেক হয়ে গেছে, সেই শক্তি নাই, সে করতে পারছে না। আমি তো রাজ্জাক সাহেবের ছিল, আর সেরকম তো কারোর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, আর সেরকম তো কারোর সঙ্গে কাজও করি নাই। আমি রাজ্জাক সাহেবের সাথে কয়েকটা ছবি করেছি। আগে করেছেন রহমান ভাইয়ের সাথে করেছেন? রহমান ভাইয়ের সবচেয়ে শুরুতে এত রহমান শবনম জুটি। রহমান শবনম জুটি ছিল, এত পুরনো কথা মনে রাখা তো মুশকিল। রাজ্জাক সাহেব ছিলেন, রহমান সাহেব ছিলেন, পারভেজ সাহেব, রহমান আর কে ছিল, পারভেজ সাহেব, উজ্জ্বল সাহেব। উজ্জ্বল ছিল, আর পারভেজ সাহেব ছিল আর কি। টেলিভিশনের সব প্রোগ্রামই দেখি, এখন তার কোনো কাজ নাই, বসে ওই সারাদিন টেলিভিশনই দেখি। এখন আমাদের নাটকগুলো দেখি, ভালো লাগে। সত্যি কথা বলতে এই যে আমি অনেকের নামগুলো মনে রাখতে পারি না, আর এত কাছাকাছি নামগুলো, আমি নামগুলো মনে রাখতে পারি না। এখন সময়ের ব্যাপার, কোন সময় আসবে অফারটা, আমার শরীর কতখানি ভালো থাকবে, কী রকম, সেটা ওই টাইমটা বলতে পারবো। এখন আমি কিচ্ছু বলতে পারি না।